বাড়ি আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন যাতে তার বড় ছেলে আর বড় বউ শান্তিতে বাচ্চা নিতে পারে। পরদিন আমি যখন ট্রাক নিয়ে হাজির হলাম, তিনি আতঙ্কিত হয়ে দেখলেন যে আমি শুধু আমার কাপড় চোপড়ই নিচ্ছি না, আমি পুরো বাড়ির খরচ আর অস্তিত্বই সাথী করে নিয়ে যাচ্ছি। আমি ওই পাহাড়ের ধারের আলিশান হলেন যেন আমি এক অনাহত অতিথি। তিনি বললেন, মারিয়া, আমাদের কিছু কথা বলা দরকার। আমার স্বামী রনি মেঝের দিকে তাকিয়ে রইল। সেটাই আমার প্রথম আঘাত করলো। তার মায়ের কথা নয়, বরং রনির ওই কাপড়িসজ্জিত নীরবতা। আমার শাশুড়ি বললেন, তোর বড় হতো অতিথি। তিনি বললেন, মারিয়া, আমাদের কিছু কথা বলা দরকার। আমার স্বামী রনি মেঝের দিকে তাকিয়ে রইল। সেটাই আমার প্রথম আঘাত করলো। তার মায়ের কথা নয়, বরং রনির ওই কাপড়িসজ্জিত নীরবতা। আমার শাশুড়ি বললেন, তোর বড় ভাই আর ভাবি গত কয়েক বছর ধরে একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, আর এই বাড়িটা অনেক বড়, সুন্দর, একটা পরিপূর্ণ পরিবারের জন্য এটাই সবচেয়ে মানানসই জায়গা। আমি কষ্ট করে ঢোক গিলে বললাম, পরিপূর্ণ পরিবার? ফারহানা তার পেটে হাত বুলিয়ে ভুক্তভোগীর মতো মুখ করে বসে রইল। সে বলল, ডাক্তার বলেছে দুশ্চিন্তা করলে নাকি সমস্যা হয়। বড় ভাই এমন ভাবে মাথা নাড়লেন যেন আমি একাই ওই বাড়িতে একটা ইনকিউবেটর দখল করে বসে আছি। সুরাই পরিপূর্ণ পরিবার? ফারহানা তার পেটে হাত বুলিয়ে ভুক্তভোগীর মতো মুখ করে বসে রইল। সে বলল, ডাক্তার বলেছে দুশ্চিন্তা করলে নাকি সমস্যা হয়। বড় ভাই এমন ভাবে মাথা নাড়লেন যেন আমি একাই ওই বাড়িতে একটা ইনকিউবেটর দখল করে বসে আছি। সুরাইয়া বেগম নির্লজ্জের মতো হাসলেন আর বললেন, তোর আর রনির তো এখনো বাচ্চা হয়নি, তোরা একটা ছোট ফ্ল্যাটে চলে যেতে পারিস, স্বার্থপর হোস না। আমি রনির দিকে তাকালাম, আশা করেছিলাম সে অন্তত এবার মুখ খুলবে, বলবে যে এই বাড়িটা তার মায়ের নামে নয়, বলবে যে ভাড়ার চুক্তি আমার নামে, বলবে যে প্রতি মাসে 5,60,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে যায়। কারণ প্রায় 1 বছর আগে রনির চাকরি চলে যাওয়ার পর তাকে লোকলজ্জার হাত থেকে বাঁচাতে আমি সব সামলে আসছি। কিন্তু রনি বিড়বিড় করে বলল, মারিয়া, হয়তো আমরা ওদের একটু সাহায্য করতে পারি। সাহায্য? নিজের স্ত্রীকে ঘর ছাড়া করে পরিবারকে খুশি করাকে সে সাহায্য বলছে? আমার ভেতরটা চুরমার হয়ে গেল, কিন্তু আমি কাঁদলাম না, শুধু শান্তভাবে জিজ্ঞেস করলাম, আর এই বাড়ির ভাড়া কে দেবে? আমার শাশুড়ি হেসে উঠলেন আর বললেন, ও মারিয়া, নাটক করো না তো, রনি তো বরাবরই এসব দেখাশোনা করে। তখনই আমি সব বুঝতে পারলাম, রনি তাদের কাছে মিথ্যা বলেছে। সে সবাইকে বিশ্বাস করিয়েছে যে সেই হলো এই বাড়ির মালিক, সেই সব খরচ চালায়, আর আমি অবাধ্য মেজ বউ কেবল তার আশ্রয়ে আছি। আমি বললাম, ঠিক আছে। রনি অবাক হয়ে মাথা তুললো আর বলল, ঠিক আছে মানে? আমি বললাম, হ্যাঁ, কালই আমি চলে যাচ্ছি। শাশুড়ি এমন ভাবে হাসলেন যেন তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। তিনি বললেন, যাক, অবশেষে তুমি তোমার জায়গাটা বুঝতে পারলে। পরদিন সকাল। সেদিন রাতে রনি আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সরিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম, তুমি কেন কখনো ওদের বলোনি যে সব টাকা আমি দেই? সে চুপ করে রইল আর বলল, মারিয়া, আসলে মা তো একটু সেকেলে মানুষ। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না, তুমি আসলে একটা মেরুদণ্ডহীন মানুষ। আমি সারা রাত ঘুমাই নাই। সকাল 7টায় আমি লরি সার্ভিসে ফোন করলাম। 9টার